করি অটোকয়েড প্রস্তাকান্ডি অটোকয়েড কি কি আছে অটো মানে হচ্ছে অটো থেকে আসছে সেলফ কয়েড মানে হচ্ছে রিমিডি সেলফ রিমিডি নিজে নিজে সুস্থ হওয়া এটা কি secreted by specialized cell substance acts locally protect body from some adverse situation and degrades quickly called autocoid তাহলে অটোকয়েড কাকে বলে একবারে মানে পয়েন্ট আউট করে লিখতে যে মুহূর্তে কোনো সুবিধা হয় অটোকয়েড হচ্ছে সিক্রেটেড বাই স্পেশালাইজড সেল অ্যাক্ট লোকালি কাজ করবে কিছু স্পেশালাইজড সেল থেকে সিক্রেট হবে লোকালি কাজ করবে এবং বডিকে প্রোটেক্ট করবে ফ্রম সাম অ্যাডভার্স সিচুয়েশন এবং আবার নিজে নিজে তারা ডিগ্রেডেশন হয়ে যাবে অটোকয়েডগুলো কি কি অটোকয়েড আছে নামগুলো বলো এই ক্লাসিফিকেশন এরকম করে জিজ্ঞাসা করে না তো তুমি অটোকয়েডের নাম বলো ভাইবাতে জিজ্ঞেস করে অটোকয়েড হচ্ছে হিস্টামিন সেরোটোনিন অ্যামাইন অটোকয়েড লিপিড হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিয়েন এন্ড প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আর পেপটাইড হচ্ছে ব্র্যাডিকিনিন অ্যাঞ্জিওটেনসিন এন্ড পেরিক্লিন বা ক্যারিডিন these are the autocoid এটা রিটেনে আসছিল ছোট্ট প্রথম পার্ট অংশটা যে অটোকয়েডের সাথে হরমোনের পার্থক্যটা কোথায় হরমোন হচ্ছে অটোকয়েড হচ্ছে অ্যাক্ট লোকালি আর হরমোন হচ্ছে ডিসট্যান্স টিস্যুতে কাজ করে সার্কুলেশন দিয়ে গিয়ে ডিসট্যান্স টিস্যুতে কাজ করে কিন্তু অটোকয়েড হচ্ছে অ্যাক্ট লোকালি হিস্টামিন আর সেরোটোনিন হচ্ছে অটোকয়েড তাহলে আমরা মেইনলি করব প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিয়েন খুব শর্ট লিউকোট্রিয়েন আমরা খুব কমই করি প্রোস্টাগ্ল্যান্ডিনটা একটু ডিটেইলস করব আর হিস্টামিন থেকে আসছে অ্যান্টিহিস্টামিন আমরা পড়া লাগবে আর হচ্ছে সেরোটোনিন আমরা অনেকগুলো পড়ে ফেলছি অলরেডি এখন দেখো হিস্টামিন কি জিনিস হিস্টামিন হচ্ছে হিস্টিডিন থেকে আসে এনজাইম হিস্টিডিন ডিকার্বক্সিলেজ হ্যাঁ হিস্টামিন এনজাইমের নাম সত্যিকার এখন আমি প্রসেস প্রিপারেশন জিজ্ঞেস করবো এর নাম হিস্টামিন কি এনজাইমে তৈরি হয় এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে কি হিস্টামিন কোথায় থাকে স্টোর থাকে কোথায় মাস্টার এবং বেসোফিল এটা জানতে হবে মাস্টার এবং বেসোফিল কোথায় থাকে কোন টিস্যুতে থাকে ইউজুয়ালি স্কিন নার্ভ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোসা এবং কিছু সিএনএস থাকে আমরা নিউরোট্রান্সমিটার হিসেবে ইউজ করতে পারি মেইনলি থাকে স্কিন নার্ভ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোসা জিআইতে থাকে যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোসা সেখানে এন্টেরোক্রোমাটিন লাইক সেল থাকে ঠিক আছে এন্টেরোক্রোমাটিন লাইক সেল থাকে কিভাবে রিলিজ হয় ইমিউনোজেনিক রিলিজ কেমিক্যাল এন্ড মেকানিক্যাল রিলিজ ইমিউনোলজিক্যাল রিলিজ কেমিক্যাল এবং মেকানিক্যাল রিলিজ এটা ভাইবাটা জিজ্ঞাসা করে ইমিউনোলজিক্যাল রিলিজ মানে কিরকম মাস্ট সেল এবং বেসোফিলে থাকে তো ইমিউনোলজিক্যাল রিলিজ হচ্ছে মাস্ট সেল এবং বেসোফিলে ইমিউনোগ্লোবিন ই যখন অ্যাটাচ থাকে আবার যখন সেকেন্ড এক্সপোজারে অ্যান্টিজেন আসে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের ফলে মাস্ট সেল কি হবে রাপচার হবে তখন কি হবে হিস্টামিন রিলিজ হবে তাহলে ইমিউনোজেনিক রিলিজ হচ্ছে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন সেখানে কি হবে ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডি অ্যাটাচ থাকবে মাস্ট সেলে এবং বেসোফিলে তারপর সেকেন্ড এক্সপোজারে যখন অ্যান্টিজেন আসবে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে মাস্ট সেল ডিগ্রেডেশন হবে এবং হিস্টামিন রিলিজ হবে আর কেমিক্যাল এবং মেকানিক্যাল রিলিজ হচ্ছে মেকানিক্যাল কোনো কারণে যদি মাস্ট সেল ডিসরাপশন হতে পারে আবার তোমার কেমিক্যাল মানে কি ড্রাগ এবং অন্যান্য টক্সিন কোন ড্রাগ হিস্টামিন রিলিজ করে তোমাদের আইটেমও বলছিলাম কোন ড্রাগ হিস্টামিন রিলিজ করে ইবুপ্রোফেন মরফিন তারপর ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিন সেল বায়োসিনথেসিস ইনহিবিটরে পড়তো ভ্যানকোমাইসিন মরফিন রিলিজ করে হিস্টামিন রিলিজ করে তাহলে হিস্টামিন রিলিজ করে কেমিক্যাল এবং মেকানিক্যাল কেমিক্যালের মধ্যে ড্রাগগুলোর নাম হিস্টামিন রিসেপ্টর কয় ধরনের আছে H1 H2 H3 H4 এর মধ্যে আমাদের H1 আর H2 টা জানতে হবে
H1 এবং H2 টা জানতে হয়। H1 হচ্ছে GQ, GQ মানে ইনোসিটন ট্রাইফসফেট এবং ডাইএথাইল গ্লিসারল GQ। সেকেন্ড মেসেঞ্জার ইজ দা ইনোসিটন ট্রাইফসফেট এন্ড ডাইএথাইল গ্লিসারল। GS মানে হচ্ছে সাইক্লিক AMP বাইরে কাজ করে। তাহলে H1 হচ্ছে GQ, H2 হচ্ছে GS। কই থাকে H1? এন্ডোথেলিয়াম, ব্রেন, স্মুথ মাসল। H1 স্মুথ মাসল, ঠিক আছে। আর H2 তো থাকে GI তে থাকে, কার্ডিয়াক মাসলে থাকে এবং মাসল ব্রেন। H1 এবং H2 ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। H1 আমরা কি করি? অ্যানাফাইলেকটিক শকে আমরা কি হয়? অ্যানাফাইলেকটিক শক করছি না? অ্যানাফাইলেকটিক শক পেনিসিলিন দিয়ে হয়, তাই না? পেনিসিলিনের লাইফ থ্রেটানিং অ্যাডভার্স ইফেক্ট কি? ভাইবাতে জিজ্ঞাসা করেন। লাইফ থ্রেটানিং অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যানাফাইলেকটিক শক। ম্যানেজমেন্ট কি? অ্যাড্রেনালিন। 1 নাম্বার ম্যানেজমেন্ট অ্যাড্রেনালিন। তার আমরা কি করছিলাম মনে আছে কিনা রিভিউ করি। অ্যাড্রেনালিন হচ্ছে কেন অ্যানাফাইলেকটিক শক ইউজ করা হয়? কেন করা হয়? হিস্টামিন রিলিজ করে অ্যানাফাইলেকটিক শকে। হিস্টামিন রিলিজ হলে হিস্টামিন ব্লাড ভেসেলসের H1 এর সাথে বাইন্ড করে ভেসো ডাইলেটেশন করে। ফলে কি হবে? পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ব্লাড প্রেশার কমে। তাহলে H1 ব্লাড ভেসেলস তার মানে এন্ডোথেলিয়ামে আছে। ব্লাড ভেসেলসে বাইন্ড করে ভেসো ডাইলেটেশন করে ব্লাড প্রেশার কমায়। H1 এর সাথে বাইন্ড করে হিস্টামিন ব্রঙ্কাসের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তাহলে ব্রঙ্কাস তার মানে স্মুথ মাসলে আছে H1। তাহলে এই দুটো থেকে আমরা বলতে স্মুথ মাসল এবং এন্ডোথেলিয়ামে H1 থাকে। তাহলে H1 দিয়ে কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ভেসোডাইলেটেশন হবে, ব্লাড প্রেশার কমবে। অ্যাড্রেনালিন যার সাথে ব্লাড প্রেশার বাড়াবে, কার কোন রিসেপ্টর? আলফা। ব্লাড ভেসেলসের আলফা 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ভেসো কনস্ট্রিকশন করবে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। আর বিটা 2 ব্রঙ্কাসও কি থাকে? বিটা 2 এর সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেটেশন করবে এবং রিলিজ হবে। Noradrenaline is not used in anaphylactic shock because noradrenaline has no beta 2 effect. এটা সবাই পাবা তো পরীক্ষায়। তাহলে আমরা এখান থেকে চলে আসছে যে H1 কোথায় থাকে? স্মুথ মাসল এন্ডোথেলিয়াম। GI তে থাকে, GI তে H2 ব্লকার আমরা করছি, রেনিডিন, ফ্যামোনিডিন, তাই না? এগুলা কি H2, তার মানে এগুলা কি অ্যাসিড সিক্রেশন বন্ধ করতেছে, তার মানে কি GI তে থাকে। এভাবে মনে রাখবো। আচ্ছা, হিস্টামিন নার্ভাস সিস্টেমের উপর কি ইফেক্ট? হিস্টামিন হচ্ছে ওয়েকফুলনেস। H1 রিসেপ্টর হচ্ছে 1 নাম্বার হচ্ছে ওয়েকফুলনেস স্টেট, আমাদের জাগায় রাখে। হ্যাঁ, আমরা জেগে থাকি হিস্টামিনের কারণে H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তাহলে অ্যান্টিহিস্টামিন গুলো কি করে? ঘুম পায় না। অ্যান্টিহিস্টামিন খাইলে, অ্যালাপ্টোল খাইলে, টোফেন খাইলে ঘুমে শেষ। তাহলে অ্যান্টিহিস্টামিন গুলোতে ঘুম পাড়ে, সিডেশন অ্যাকশন। আর H1 হচ্ছে ওয়েকফুল স্টেট করে। H1 হওয়ার আবার এপিডার্মিস এবং ডার্মিসে ইচিং এবং পেইন করে। তারপর যেটা ব্লাড প্রেশারের উপর ইফেক্ট, অলরেডি তোমাদের বলছি যে ব্লাড প্রেশার ফল করে, তাই না? ব্লাড প্রেশার রেগুলেশন, বডি টেম্পারেচার, উইথ হোমিওস্ট্যাটিক পেইন সেন্সেশন। এইটা কি জিজ্ঞাসা করে? লিউইস ট্রিপল রেসপন্স। হিস্টামিন দিয়ে কি হবে? লিউইস ট্রিপল রেসপন্স। এখানে কি হবে? হিস্টামিন যদি আমি ইন্ট্রাডার্মাল ইনজেকশন দেই তাহলে কি কি হবে? ফ্লাশ হবে, ফ্লেয়ার হবে এবং হুইল হবে। এই তিনটাকে বলা হয় লিউইস ট্রিপল রেসপন্স। ফ্লাশ মানে হচ্ছে জাস্ট ক্যাপিলারি ডাইলেশন হয়। ক্যাপিলারি ডাইলেশনের ফলে কি হবে? ওই জায়গাটাতে জাস্ট রেডনেস ডেভেলপ করে এবং যখন রেডনেসটা ওয়াইড স্প্রেড হয়ে যায়, চারদিকে আলো ছড়া যায়, বড় এরিয়া, ওয়াইডার এরিয়া, তার মানে হচ্ছে এটা আর্টারিয়ালকে ডাইরেক্ট করছে, সেখানে হচ্ছে ফ্লেয়ার তৈরি হবে। ফ্লেয়ার আর্টারিয়াল ডাইলেটেশন। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে হিস্টামিন যখন রিলিজ হয় ওই কাছাকাছি নার্ভের একজোনাল স্টিমুলেশন করে, একজোনাল রিফ্লেক্সের কারণে হিস্টামিন ছাড়াও আরো কিছু ভেসোডাইলেটিং এজেন্ট রিলিজ হয়। সেই ভেসোডাইলেটিং এজেন্টগুলো তখন আরেকটু আর্টারিয়াল ডাইলেটেশন করে এবং এর ফলে ক্লিয়ার হয়। তাহলে হিস্টামিন হচ্ছে ক্যাপিলারি ডাইলেটেশন করে, রেডনেস হয়, যেটাকে বলা হয় ফ্লাশ। এই হিস্টামিন একজন আছে না, অ্যাসোসিয়েটেড
নার্ভগুলো ওখানে একটা স্টিমুলেশন দেয়, একজোনাল রিলিজের কারণে আরো কিছু ভেসোডাইলেটিং এজেন্ট রিলিজ হয়, সেগুলো আবার আর্টারিয়াল ডাইলেট করে, আর্টারিয়াল ডাইলেট করলে কি হবে, আর একটু রেড স্প্রেডটা আরো একটু ওয়াইডার হয়, এটাকে বলা হচ্ছে ফ্লেয়ার। এবং ক্যাপিলারি ডাইলেশনের ফলে কি হবে, কিছু ব্লাড লিক আউট হয়ে যায়, সেখান থেকে হচ্ছে ইডিমা হয় ছোটখাটো, সেটাকে বলছে ওয়েল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েল, সোয়েলিং হচ্ছে দুই জায়গাতে। তাহলে এই তিনটাকে বলা হয় ইউস্টেবল রেসপন্স। হিস্টামিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পরীক্ষা আসে না, তারপর আমরা জেনে রাখি যে ব্লাড প্রেশার কমায়, ক্যাপিলারি পারমিয়াবিলিটি, ইলাস্টিক চাপ, এভি কন্ডাকশন, H1 H2 H2 হচ্ছে হার্টে আছে, H2 স্টিমুলেট করলে হচ্ছে ফোর্স অফ কন্ডাকশন আইনোট্রপিক ইফেক্ট বাড়ে, আর H1 হচ্ছে এভি কন্ডাকশন কমায়। কিন্তু ইনটেক্ট হার্টের উপর এটার কোনো ইফেক্ট নেই, অ্যাক্টিভিটি যদিও আছে কিন্তু এইগুলো ইফেক্টগুলো শো করে না, এমন কোনো ইফেক্ট প্রডিউস করে না যেটা হার্টের উপর তোমার এরকম চেঞ্জ করে দেবে। এটা লাগবে ইম্পর্টেন্ট, যদি ফার্মাকোলজিতে মনেও না থাকে আমি ব্লাড প্রেশার কমায় আর ব্রঙ্কাসে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এটা কিন্তু বলতে পারবো। জিআইটিতে অ্যাসিড সিক্রেশন কমায়, এটা তো বলতে পারবো, হ্যাঁ সরি অ্যাসিড সিক্রেশন বাড়ায়। তারপর হচ্ছে কিভাবে বাড়ায়, স্টিমুলেট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, কিভাবে, হিস্টামিন H2 রিসেপ্টর আমরা জিআইটি প্যারাইটাস সেলের H2 এর উপর কাজ করে সাইক্লিক এমপি বাড়ায়, সাইক্লিক এমপি বাড়লে কি হবে, সিক্রেশন অফ দ্য অ্যাসিড বাই দ্য প্রোটন পাম্প। প্রোটন পাম্প কি, হাইড্রোজেন পটাশিয়াম ATPase পাম্প। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করে হিস্টামিন H2 এর উপর কাজ করে। হিস্টামিনের কোনো ইউজ আছে কিনা ভাইবাতে জিজ্ঞেস করতে একবার, হিস্টামিন অ্যান্টিহিস্টামিনের তো ইউজ জানো, কিন্তু হিস্টামিনের কোনো ইউজ আছে কিনা। হিস্টামিন হচ্ছে প্রভোকেটিভ টেস্ট ফর ব্রঙ্কিয়াল হাইপার অ্যাক্টিভিটি, অনেক সময় অনেকের ব্রঙ্কাসের হাইপার অ্যাক্টিভিটি কারণে সারা বছর হাঁচি কাশি সর্দি শ্বাসকষ্ট, তো অনেক সময় টেস্ট করা হয় যেটা কি হিস্টামিন রিলেটেড সমস্যা কিনা ওর, তাহলে হিস্টামিন দিয়ে প্রভোকেটিভ টেস্টটা করা হয়। আর হচ্ছে বিটা হিস্টিন, হিস্টামিন অ্যানালগ, এটা ভার্টাইগো কন্ট্রোল করে ইন মিনিয়ার্স ডিজিজ, মিনিয়ার্স ডিজিজের ভার্টাইগো কন্ট্রোল করে বিটা হিস্টিন, হিস্টামিন অ্যানালগ। এখন আসো অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন হচ্ছে সরাসরি হিস্টামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তাহলে হিস্টামিন রিসেপ্টর কি আছে, H1 আর H2। H1 কে বলা হচ্ছে সরাসরি অ্যান্টিহিস্টামিন, আর H2 ব্লকারকে আমরা অ্যান্টিহিস্টামিন বলি না, আমরা H2 ব্লকারই বলি। তাহলে H1 অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিহিস্টামিন, আর H2 ব্লকার গুলো হচ্ছে আমরা অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য ইউজ করি, পেপটিক আলসার ডিজিজে বেনজিডিন, ফ্যামোটিডিন এগুলো ইউজ করা হয়। হিস্টামিন রিলিজ ইনহিবিটর, মাস্ট সেল স্ট্যাবিলাইজ দ্য মাস্ট সেল, স্ট্যাবিলাইজ দ্য মাস্ট সেল, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা পড়ছিলাম হিস্টামিন স্ট্যাবিলাইজ দ্য মাস্ট সেল, হিস্টামিন রিলিজ হয় না, এগুলো যেরকম ক্রোমোলিন সোডিয়াম, লিডোক্রোমিল সোডিয়াম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাদের ভাইবাতে জিজ্ঞেস করে যে অ্যানাফাইলেক্টিক শকে যে অ্যাড্রেনালিনটা দেওয়া হয়, এটা কাকে অ্যান্টাগনিজম করতেছে, হিস্টামিনের অ্যাকশনকে অ্যান্টাগনিজম করতেছে, তাহলে এটা কোন ধরনের অ্যান্টাগনিজম, হুইচ টাইপ অফ অ্যান্টাগনিজম, ফিজিওলজিক্যাল, কারণ হিস্টামিন হচ্ছে আলাদা রিসেপ্টর H1 রিসেপ্টর, আর অ্যাড্রেনালিন হচ্ছে আলফা 1 আর বিটা 2 রিসেপ্টর, সেপারেট রিসেপ্টর। তাহলে হিস্টামিনের কাজ একরকম আর অ্যাড্রেনালিনের রিসেপ্টরের দিয়ে অপোজিট কাজটা করে অ্যান্টাগনিজম করে, তো এটা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞাসা করে। অ্যান্টিহিস্টামিন, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিহিস্টামিন তোমরা পড়ে নিও, যে যার মধ্যে যেভাবে সুবিধা পড়ে নিও, যেমন আছে এত ইথানোলেমাইন, পিপারিজিন, এগুলোর দরকার নেই, নামগুলো জানো ইম্পর্টেন্ট, যেমন তোমার ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, প্রোমেথাজিন, তারপর পিপারিজিন, সাইক্লিজিন, মেক্লিজিন, হাইড্রোক্সিজিন, ক্লোরফেনারামিন, ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। অ্যান্টিহিস্টামিন সেকেন্ড জেনারেশন ইম্পর্টেন্ট, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন কি হচ্ছে, ফেক্সোফেনালিন, লোরাটাডিন, ডেসলোরাটাডিন, হ্যাঁ, সেটিলিজিন,
এগুলো এখন আমরা ইউজুয়ালি ইউজ করি। ঠান্ডা সর্দি কাশি লাগলে কি খাও? পেক্সো, ফেনাডিন। আর কি খাই? লোরাটাডিন, লোরাটিন, ফাস্ট লোরাটিন, এরকম খাওয়া হয়। তাহলে লোরাটাডিন, পেক্সোফেনাডিন and desloratadine, ceftriaxone. এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন। তাহলে এগুলোর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যান্টিহিস্টামিন ফুললি রিটেন কোশ্চেন এখানে আসে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যান্টিহিস্টামিন, এটা ইম্পর্টেন্ট ফর রিটেন। সিডেশন করে, জানো যে অ্যান্টিহিস্টামিন গুলো খেলে সিডেশন হয়। সিডেশন হয় কেন জিজ্ঞেস করে, কারণ লিপিড সলিউবল ব্রেইনে এন্টার করে। ফার্স্ট জেনারেশন গুলো লিপিড সলিউবল এন্টার দা সিএনএস এবং সিডেশন করে। কোন ইফেক্ট? H1 ইফেক্ট জানার কথা। অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট, তাহলে অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট করে। তারপর হচ্ছে অ্যান্টি নৌশিয়া, অ্যান্টি ইমিটিক। আমরা অলরেডি পড়ছি H1 রিসেপ্টর প্রেজেন্ট ইন দা ভেস্টিবুলার সিস্টেম। তাহলে ভেস্টিবুলার সিস্টেমে যেটা আছে মোশন সিকনেসে ইউজ করা হয় সেট্রিজিন, মেট্রিজিন। কিছু আছে অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট করে, লাইক ডাইফেনহাইড্রামিন, এরা অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট করে। কিছু আছে অ্যান্টি মাস্কারনিক ইফেক্ট, দো ইট ইজ অ্যান্টিহিস্টামিন বাট অলসো হ্যাভ অ্যান্টি মাস্কারনিক অ্যাকশন, প্রোমেথাজিন, ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট। আর হচ্ছে প্রোমেথাজিনের আলফা ব্লকিং অ্যাকশনও আছে, আলফা ব্লকিং অ্যাকশন। Serotonin blocking action, antihistamine with serotonin blocking action is the ciprofloxacin. Ciprofloxacin, serotonin syndrome antidote. Ciprofloxacin, serotonin receptor antagonist. Serotonin receptor antagonist also antihistamine. Ciprofloxacin. এবং লোকাল অ্যানেস্থেটিক অ্যাকশন, তার মানে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে ডাইফেনহাইড্রামিন, প্রোমেথাজিন, more potent than procaine. Extra of local anesthetic procaine, tetracaine, benzocaine, cocaine. তাহলে more potent than procaine কোনটা? Diphenhydramine and promethazine, but not used as a local anesthetic because of irritation. When injection তাহলে irritation হয়, এগুলা local anesthetic ইউজ করা হয় না যদি ওটা more potent than procaine. These are the pharmacological effects. Adverse effects sedation, alertness, lightheadedness, motor coordination, incoordination, fatigue, tendency to fall asleep. Discussing খায় ঘুমায় তো? Discussing খেয়ে কেমন লাগে? খুব ভালো লাগে। ড্রাউজি লাগে, ঝিমুনি ভাব। তো এরকম কোনো কাজ করতে ইচ্ছা করে না, লিখতে পারবে না, মোটর ইনকোঅর্ডিনেশন হবে, ফ্যাটিক হবে, যখন ঘুমায় করতে ইচ্ছা করবে। সাথে মুখ শুকায় যায়, অ্যান্টিমাস্কারিক ইফেক্ট হয়, হ্যাঁ, ড্রাইনেস অফ মাউথ, ইউরিনারি রিটেনশন, constipation, blurring of vision, এগুলা কি অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, অ্যাট্রোপিন লাইক ইফেক্ট। অ্যাকিউট ওভারডোজ যদি না হয়, যদি ইনজেক্টেবল কখনো না হয় এই জাতীয় ড্রাগগুলা, তাহলে কি হতে পারে? এক্সাইটেশন, ট্রিমর, হ্যালুসিনেশন, কনভালশন, এগুলো হতে পারে। ইভেন ডেথ ডিউ টু রেসপিরেটরি এন্ড কার্ডিয়াক ফেলিওর। দেখো সেকেন্ড জেনারেশনের অ্যাডভান্টেজ ওভার ফার্স্ট জেনারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই ভাইবাতে জিজ্ঞাসা করে, অ্যান্টিহিস্টামিনগুলোর নাম বলো, ক্লাসিফাই করো, ইউজ বলো। সেকেন্ড জেনারেশনের ফার্স্ট জেনারেশনের পার্থক্যটা কি, সেকেন্ড জেনারেশনগুলো কি সুবিধা নিয়ে আসছে? এটাই যে লেস সিডেটিভ, কারণ হচ্ছে সেকেন্ড জেনারেশনগুলো লেস লিপিড সলিউবল। আর অ্যাডভান্টেজ সিএনএস ডিপ্রেশন করে না, তার মানে এটা হচ্ছে মোটর কোঅর্ডিনেশন যেখানে লাগবে সেখানে আমরা ইউজ করতে পারি। নো অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট তেমন নাই, এবং অ্যান্টি অ্যালার্জিক মেকানিজম শুধু হিস্টামিন ব্লক করে না, এরা কি করে? লিউকোট্রিয়েন্ট অ্যান্টিপ্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকেও কিছুটা ব্লক করে, লেট ফেজে, হ্যাঁ, ওভাবে তারা কাজ করে। তাহলে
এই যদিও সেকেন্ড জেনারেশন গুলো নট অনলি অ্যান্টিহিস্টামিন অলসো লিউকোট্রিয়েন এবং প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকেও ইনহিবিট করে, যার অ্যান্টি অ্যালার্জিক ইয়েটা এফিকাসিটা বেশি। আর তার সুবিধা হচ্ছে যে যারা ড্রাইভিং এ থাকে ওদেরকে আমরা ফার্স্ট জেনারেশন দেই না, ওদেরকে আমরা সেকেন্ড জেনারেশন। ড্রাইভারদের হাঁচি কাশি সর্দি লাগলে ট্রাক ড্রাইভার তোমার কাছে আসলো, হাঁচি কাশি সর্দি তুমি টোফেন লিখে দিলা, তারপর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তাহলে এই জাতীয় অ্যালাস্ট্রল বা এই জাতীয় ডাইসেটা ফার্স্ট জেনারেশন দিব না, আমরা ওদেরকে সেকেন্ড জেনারেশন দিব। সেকেন্ড জেনারেশন দিয়েও আবার অনেকে ঘুমায়, সেকেন্ড জেনারেশন খেয়েও অনেকে ঘুমায়, কমপ্লেন করে যে প্রচুর সিলেকশন হয়। তাছাড়া ভ্যারিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন অফ রেসপন্স, ঠিক আছে? ড্রাগেরও কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আছে, অ্যাডভার্স ইফেক্ট সবার একরকম ভাবে হয় না। পুয়ার অ্যান্টিপিউরেটিক অ্যাকশন, নো অ্যান্টিমিটিক অ্যাকশন, মোশন সিকনেসে ইউজ করা যায় না, অ্যান্টিটুসিভ অ্যাকশনে কাজ করে না, অ্যান্টিপারকিনসনিয়ান ইফেক্ট নাই, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা মেইনলি পরীক্ষা করে যে less sedative, less CNS depressant effect, second generation advantage কাজেই ড্রাইভারদেরকে প্রেসক্রাইব করা যায়। হ্যাঁ, অ্যান্টিহিস্টামিনের ইউজ অফ অ্যান্টিহিস্টামিন, সবচেয়ে মজার কথা হচ্ছে ইউজটা বললে পারে না, শুধু অ্যালার্জি বলে বসে থাকে। ইউজ বললে ভাইবাতে যদি জিজ্ঞাসা করে ইউজ বলে অ্যান্টিহিস্টামিনের cold and common cold allergic disorder, some bite, insect bite, insect bite হিস্টামিন যদি ফুলে টুলে যায় তখন দেওয়া যায়, তাই না? প্রাইটিস, ভার্টাইগো, ফ্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে আমরা ইউজ করি প্রোমেথাজিন ফর অ্যান্টিকোলিনার্জিক সেন্সিটিভ প্রপার্টির কারণে। অ্যান্টিটুসিভ হিসেবে ইউজ করা যায় ক্লোরফেনারামিন, ডাইফেনহাইড্রামিন। পার্কিনসনিতে প্রোমেথাজিন, হাইড্রোক্সিজিন। These are the use of antihistamines. সোজা কিন্তু ইম্পর্টেন্ট, রিটেনে আছে, ভাইভাতেও ঠিকঠাক জিজ্ঞাসা করবে। ক্লাসিফাই অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিনের ইউজ বলো, অ্যান্টিহিস্টামিনের অ্যাডভার্স ইফেক্ট গুলো বলো, সেকেন্ড জেনারেশন গুলো কেন ইম্পর্টেন্ট বা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন গুলোর নাম বলো, ফার্স্ট জেনারেশন গুলোর নাম বলো কিছু। হ্যাঁ, ক্লোরফেনারামিন, ক্লোরপ্রোমাজিন, ক্লোরামফেনিকল, আর কি জানি আছে? ক্লোরপ্রোমাজিন বলছি না, ক্লোরপ্রোমাজিন, ক্লোরফেনারামিন, ক্লোরামফেনিকল একরকম না, স্যাট লেগে যায়। ক্লোরপ্রোপামাইড কোনটা কি? ক্লোরফেনারামিন হচ্ছে অ্যান্টিহিস্টামিন, ক্লোরপ্রোমাজিন অ্যান্টিসাইকোটিক, ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক, আর আরটা কি বললাম? ক্লোরপ্রোপামাইড, টলবুটামাইড, ক্লোরপ্রোপামাইড। এটা কি ফার্স্ট জেনারেশন সালফোনাইলিয়া অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। হ্যাঁ, শেষ না। তাহলে হিস্টামিন গেল, তারপর আছে কি? সেরোটোনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, ইকোসানয়েড। তাহলে হিস্টামিন থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট জিনিস জানবো? হিস্টামিন থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো আমাদের জানতে হবে? অটোকয়েড কি আগে জানতে হবে। অটোকয়েড কি? অটোকয়েড হচ্ছে সেলফ লিমিটিং, এটা স্পেশাল লোকালি কাজ করে, কিছু স্পেসিফিক সেল থেকে সিক্রেট হয়, লোকালি কাজ করে, বডি সাম অ্যাডভার্স সিচুয়েশনে কাজ করে, আবার অটোমেটিক ডিগ্রেডেশন হয়ে যায়। এটা হচ্ছে অটোকয়েড। অটোকয়েড হচ্ছে হরমোনের পার্থক্য কি? হরমোন হচ্ছে ডিস্টালি কাজ করবে সার্কুলেশন দিয়ে, আর অটোকয়েড হচ্ছে লোকালি কাজ করবে। কি কি অটোকয়েড আছে নামগুলো বলো? বলবা হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন, এগুলো আছে না, এগুলোর নাম বলবা। যদি ক্লাসিফিকেশন করে বলতে পারো তাহলে ভালো। তারপর হচ্ছে হিস্টামিন কি করে?
অর্থাৎ ফার্মাকোলজি যদি বাই চান্স চলে আসে মনে নাই ফার্মাকোলজি পড়া হয় না তাহলে আমার অন্তত দুইটা জিনিস মনে আছে ব্লাড প্রেশার কমায় তাহলে H1 এর সাথে বাইন্ড করে কি করে ভেসোডাইলেশন করে ব্লাড প্রেশার কমায় স্মুথ মাসেলের রক্ত ডাইলেটেশন কনস্ট্রিকশন করে আর আমি জানি H2 ব্লকার করছি রেইনিডিন সিমডিন তাহলে এগুলা কি করে এসিডিফিকেশন কমায় কাজ করে আর কি করে এসিডিফিকেশন কমায় ডিআইডি অ্যাসিড সিক্রেশন বাড়ায় এই কয়টা জিনিস আমার স্পেসিফিক মনে রাখতে হবে এছাড়াও ভিটামিন হচ্ছে ট্রিপল রেসপন্স তাই না লিউজ ট্রিপল রেসপন্স তাহলে ফ্লাশ ফ্লেয়ার এগুলো করে এবং উইল হিস্টামিনের ইউজ কি দুইটা ইউজ কিন্তু ব্রঙ্কিয়াল হাইপারএক্টিভিটি টেস্ট করা হয় নাম হচ্ছে প্রভোকেটিভ টেস্ট আর বিটা হিস্টিন হচ্ছে ভার্টাইলোতে ইউজ করা হয় মিনিয়াস ডিজিজ হিস্টামিন আমার শেষ এখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা নেক্সট হচ্ছে অ্যান্টিহিস্টামিন ক্লাসিফিকেশন অফ অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশনে 5-6টা নাম এবং সেকেন্ড জেনারেশনে 3টা নাম কি ফেক্সোফেনাডিন লোরাটাডিন ডেসলোরাটাডিন আর সেট্রিজিন এই কয়টা নাম সেকেন্ড জেনারেশনে অ্যাডভান্টেজ কি ওভার ফার্স্ট জেনারেশন ভেরি ইম্পর্টেন্ট যদি খুব ছোট কিন্তু ইম্পর্টেন্ট কি সেকেন্ড জেনারেশন যেহেতু লেস ডিপি সলিবল তারা কি করে সিলেকশন করে না এবং সিএনএস রিপ্রেজেন্টেটিভ করে না এবং মোটর মানে ইনকোয়ারেশন করে না তো ড্রাইভারদেরকে আমরা প্রেসক্রাইব করতে পারি এই হচ্ছে আমার সেকেন্ড জেনারেশনের সুবিধা অসুবিধা হচ্ছে অন্যান্য ইফেক্টগুলো নাই অ্যান্টিডিউসিভ ইফেক্ট অ্যান্টিপুরাইটিক ইফেক্ট একটু কম হ্যাঁ তারপরে হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট নাই এটা একটা সুবিধা আবার অ্যান্টিপার্কিনসনিয়ান ইফেক্ট পাওয়া যায় না এইটা অ্যান্টি-ইমিটিক ইফেক্ট পাওয়া যায় না তারপরে হচ্ছে অ্যান্টিহিস্টামিন থেকে আর কি ধরে কোথায় থাকে হিস্টামিন স্টোর থাকে মাস্টার এবং ডেজোফিলে আর হিস্টামিন মাস্টার স্ট্যাবিলাইজারের নাম কি যেটা হিস্টামিন রিলিজকে ইনহিবিট করে রাখবে ক্রোমোলিন সোডিয়াম এবং লিডোগ্লোবিন সোডিয়াম আর অ্যাড্রেনালিনের সাথে হিস্টামিনের ইন্টারঅ্যাকশনটা কি ড্রাগের সাথে অ্যান্টাগনিজম কিন্তু থেকে অ্যান্টাগনিজম আমি তো ক্যান্সেল করে কি করবো বলো শেষ করতে হবে না সিলেবাস এখন আজকে সাথে আমরা মিটিং করবো আমার তো সিলেবাস শেষ করতে হবে তোমাদের চার ছিল রিভিশনও দেওয়া হয়েছে তারদিকে আমাদের অনেক বাকি রয়েছে অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে অনেক কিছু বাকি রয়েছে এবং অনেক বড় বড় জিনিস বাকি রয়েছে আচ্ছা সেরোটোনিন অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের নাম সেরোটোনিন সম্পর্কে কিছু করতে হয় না তেমন সেরোটোনিন যা জিজ্ঞাসা করবে ভাইভাতে জিজ্ঞাসা করবে রিটেলে যেমন আসে না তো ভাইভাতে আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমি জেনে রাখছি যে এলএসডি এটা হচ্ছে সেরোটোনিন হ্যাঁ বাসপিরন অলরেডি আমরা পড়ছি বাসপিরন কোথায় পড়ছিলাম সিলেটিভ হিপনোটিক চ্যাপ্টারে পড়ছিলাম বাসপিরন অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ বাসপিরন এটা হচ্ছে 5-1-HT1A অ্যাগনিস্ট 5-HT1A agonist. And the triptan group of drugs they are used in acute migraine attack. Acute migraine use করা হয় triptan, sumatriptan, zolmitriptan, and এগুলো হচ্ছে triptan বলা হয় 5-HT1B agonist. আর হচ্ছে cisapride, prokaryotic drug 5-HT4 agonist. এরা হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশনের প্রকৃতি বাড়ায় ইউসিন কনস্টিপেশন cisapride 5-HT4 agonist. So these are the agonists. তিনটা LSD, বাসপিরন আর কি বললাম cisapride আর sumatriptan. Sumatriptan triptan গ্রুপের ড্রাগ sumatriptan zolmitriptan এগুলো হচ্ছে অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাকে ইউজ করা হয় আচ্ছা মাইগ্রেন একটু পড়া দেব জাস্ট মাইগ্রেন প্রোফাইলিংসে কি কি ড্রাগ এবং অ্যাকিউট মাইগ্রেনে কি কি ড্রাগ
তাহলে অ্যাকিউট মাইগ্রেনের ড্রাগ আমরা অলরেডি এখন জানলাম ট্রিপটান। সেরোটোনিন অ্যান্টাগনিস্ট অলরেডি বলছি যে অ্যান্টিহিস্টামিন উইথ সেরোটোনিন অ্যান্টাগনিস্ট প্রপার্টি আছে সিপ্রোহেপটাডিন সেরোটোনিন সিনড্রোমের অ্যান্টিডট। সিপ্রোহেপটাডিন 5-HT2A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আবার অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ ক্লোজাপিন ওলানজাপিন এরা হচ্ছে কিভাবে কাজ করে সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে কাজ করে, সো দে আর অলসো সেরোটোনিন অ্যান্টাগনিস্ট। আরেকটা পাইছিলাম 5-HT3 ব্লকার অনডেনসেটন গ্যানিসেটন এন্ড সিমিটিন। হ্যাঁ, কেমোথেরাপি ইউজ নশিয়া ভমিটিং ইউজ করা হয় অনডেনসেটন গ্যানিসেটন প্যালোনোসেটন। অনডেনসেটনের ডোজ হচ্ছে 8 মিলিগ্রাম, প্যালোনোসেটন হচ্ছে সবচেয়ে হাফ লাইফ বেশি। অনডেনসেটন গ্যানিসেটনের মেকানিজম অফ অ্যাকশন অ্যাডভার্স ইফেক্ট করতে হয়। এই তো শেষ হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন থেকে আর কিছু লাগে না, এই কয়েকটা ড্রাগের নাম পড়লি বা ভাইবার জন্য, যা ব্রিটেনেও আসে না। আর এখানে যেটা আছে যে অনডেনসেটন গ্যানিসেটনের মেকানিজম অ্যাডভার্স ইফেক্ট, তারপরে এসএসআরআই ওগুলো আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স আমি এখন ডিটেইল পড়াবো না, ডিটেইল আমি এখন যাচ্ছি না, কারণ তোমাদের আমি চাচ্ছি যে রিভিশন দিতে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রিভিশন দিতে, ইম্পর্টেন্ট এই জিনিসগুলো পরীক্ষায় আসে, এগুলো যেন আমি রিভিশন দিতে যেতে পারি তোমাদেরকে, ওইটা আমার টার্গেট। তা আমি আসলে এখন অ্যাকচুয়ালি একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াগুলো এখন পড়াই দেবো, ঠিক আছে? তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স এদের সমানটা কয়? প্রোস্টানয়েড থেকে আসে লিউকোট্রিয়েন, নামটা কোথা থেকে আসছে অনেক সময় ভাবে জিজ্ঞেস করে। লিউকোসাইট এবং ট্রিয়েন মানে হচ্ছে কনজুগেটেড 3 কনজুগেটেড বন্ড। ট্রিয়েন লিউকোসাইট থেকে আসে 3 কনজুগেটেড বন্ড ট্রিয়েন। এগুলোকে বলা হয় ইকোসানয়েড, কানেক্টিভিটি কজ ইকোসানয়েড, কারণ হচ্ছে 20 কার্বন অ্যাটম থেকে আসে ইকোসা, এখান থেকে আসছে ইকোসানয়েড। কোত্থেকে তৈরি হয় তোমরা অলরেডি জানো, মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ এ, ফসফোলাইপেজ এ থেকে অ্যারাকিডনিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিডে আবার দুইটা পাথওয়ে সাইক্লোঅক্সিজেনেজ এবং গ্লাইকোঅক্সিজেনেজ, সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়ের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে আর লাইকোপ্রোটিনের মধ্যে লিউকোট্রিয়েন্স, এটা তোমরা সবাই জানো। ডিগ্রেডেশন বায়ো ট্রান্সফরমেশন চ্যাপ্টারে আমাদের জিজ্ঞাসা করে বায়ো ট্রান্সফরমেশন মেইনলি কোথায় হয়? লিভারে। আর কোথায় হয়? কিডনি, লাং, ইন্টেস্টাইন, এরকম তোমরা বলো। কিডনিতে মেটাবলিজম হয় এরকম দুটো ড্রাগের নাম বলো, ইনসুলিন আর মরফিন। আর লাংসে মেটাবলিজম হয় কোনটা? প্রোস্টাগ্ল্যান্ডিন। লাংসে মেটাবলিজম হয় কোনগুলা? প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে মনে রাখার বিষয় হচ্ছে লাংসে মেটাবলিজম হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপরে জানো যে ইনহিবিশন করে কে? ইনহিবিট করে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট হয়। মেইন ড্রাগ ইজ না নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটা হচ্ছে কক্স এনজাইমকে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না, ইনহিবিট হয়। তাহলে এটার নাম হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, আমরা বলি NSAID। হোয়াট ইজ NSAID? জিজ্ঞেস করবে, NSAID চ্যাপ্টারটা নিয়ে নেক্সট ক্লাসে পড়াই দেব। আর গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড হচ্ছে ফসফোলাইপেজ এ কে ইনহিবিট করে, ফলে অ্যারাকিডনিন তৈরি হয় না, তাহলে দুইটাই তৈরি হয় না, সাইক্লোঅক্সিজেনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন, ওদিকে লিউকোট্রিয়েন্স। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে আমরা অলরেডি কিছু জিনিস জানি, যেমন প্রোস্টাসাইক্লিন হচ্ছে ভেসো ডাইলেটেশন করে, আর থ্রম্বোক্সিন হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে। এটা তো ভাইবাতে বলতে পারবা তো? প্রোস্টাসাইক্লিন হচ্ছে ভেসো ডাইলেটেশন করে, থ্রম্বোক্সিন ভেসো কনস্ট্রিকশন করে। এছাড়াও প্রোস্টাগ্ল্যান্ডিন E2 F2 আলফা এরাও ভেসো ডাইলেটেশন করে, কিন্তু ব্লাড প্রেশার কমানোর জন্য তারা ইউজ করা হয় না, কারণ তারা ব্লাডে থাকে না।
তারা ব্লাডে সার্কুলেট করে না, কারণ ব্লাড প্রেশার কমানোর জন্য প্রোস্টাসাইক্লিন নামে কোনো অ্যানালগ নামে কোনো ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নাই, কারণ দে ডু নট সার্কুলেট ইন দ্য ব্লাড। ভাইভা টেস্ট, হ্যাঁ, রোল অফ প্যাটেন্ট ডাক্তার সার্জারি, ভাইভা কোশ্চেন। প্রোস্টাসাইক্লিন হচ্ছে যখন বাচ্চার ক্ষেত্রে ফিটাস যখন থাকে, মার সাথে কি সার্কুলেশন থাকে, ডাক্তার আর্টারিয়াল প্যাটেন্ট থাকে, খোলা থাকে, তাই না, সার্কুলেশনের জন্য। এই প্যাটেন্টটা মেইনটেইন করা হচ্ছে ওইখানকার ওই জায়গার যে জায়গাটাতে ফিটালের ডাক্তার আর্টারিয়াল থেকেই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, যেটা কিনা ডাক্তার আর্টারিয়ালকে প্যাটেন্ট রাখে এবং ম্যাটারনাল সার্কুলেশনের সাথে ফিটাল সার্কুলেশনের একটা সুন্দর সার্কুলেশনটা বলে থাকে। এবং এটা যখন জন্ম হয় বাচ্চা, অটোমেটিক ওইখানকার প্রোস্টাগ্ল্যান্ডিনটা সিক্রেশন বন্ধ হয়ে যায় এবং ডাক্তার আর্টারিয়ালটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। এখন বাই চান্স ক্লোজ হচ্ছে না, নিওনাটের জন্ম হওয়ার পরে ডাক্তার আর্টারিয়ালটা থেকে গেছে, প্যাটেন্ট থেকে গেছে, ক্লোজ হচ্ছে না, তাহলে আমার প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে কি করতে হবে, ইনহিবিট করতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিনটা রয়ে গেছে, তার কারণে ক্লোজ হচ্ছে না, তাহলে ইনহিবিট করার জন্য আমার এনএসএইচ লাগবে। তাহলে কোন এনএসএইচ আমাদের অ্যাসপিরিন অথবা ইন্ডোমেথাক্সিন। তাহলে এনএসএইচ কি করে, টু induce the closure of ductus arteriosus when it fails to occur spontaneously. আবার তোমার অ্যালপ্রোস্টাডিন, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ অ্যালপ্রোস্টাডিন। এটা দেওয়া হয় অনেক সময় ডাক্তার আর্টারিয়ালসে প্যাটেন্টটা আমি মেইনটেইন করতে চাচ্ছি, নিওনেটাল ডাক্তার সার্জারি পর্যন্ত ডাক্তার সার্জারির প্যাটেন্টটি মেইনটেইন করতে চাচ্ছি, তখন আমার অ্যালপ্রোস্টাডিন লাগবে। অ্যালপ্রোস্টাডিন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ অ্যালপ্রোস্টাডিন। এটা একটু ভাইভাতে জিজ্ঞাসা করে যে তুমি বন্ধ করতে চাইলে কি দিবা, অ্যাসপিরিন এবং ইন্ডোমেথাক্সিন, আর প্যাটেন্ট রাখতে চাইলে কি দিবা, অ্যালপ্রোস্টাডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। প্লাটিলেট অ্যাপ্লিকেশন করে সম্ভবত একটু, আর ইনহিবিট করে প্লাটিলেট অ্যাপ্লিকেশন ইনহিবিট করে কে, প্রোস্টাসাইক্লিন। যে অলরেডি আমরা অ্যান্টি প্লাটিলেট চ্যাপ্টারে পড়ছি, যেখানে লো ডোজ অ্যাসপিরিন মেকানিজম অফ অ্যাকশনটা কি ছিল, যে লো ডোজ কেন দেওয়া হয়, বিকজ এটা only সম্ভবত এটাকে ইনহিবিট করে উইদাউট ইমপ্যারমেন্ট অফ প্রোস্টাসাইক্লিন, ঠিক আছে। প্রোস্টাসাইক্লিনকে হ্যাম্পার করে না, শুধুমাত্র সম্ভবত এটাকে ইনহিবিট করে, এই কারণে লো ডোজ দেওয়া হয়, অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট পাওয়া হয়। লো ডোজটা কত অ্যাসপিরিনের, 75 to 100 মিলিগ্রাম। ভাই কথা জিজ্ঞেস করে লো ডোজ অ্যাসপিরিন মানে কত, লো ডোজ অ্যাসপিরিন অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট দেখায়, কারণ তারা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে। কোন প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা প্লাটিলেট অ্যাগ্রিগেশন করতো, নাম কি, কম্পোক্সেন A2। মনে পড়ে কিছু, মনে পড়ে যায় নাকি কিছু মনে পড়ে না, ভাষা ভাষা। অ্যান্টি প্লাটিলেট সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিটর, লো ডোজ অ্যাসপিরিন। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে যে প্লাটিলেট সম্পর্কে হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেটর, আর প্রোস্টাসাইক্লিন হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন ইনহিবিশন। ইউটেরাসের উপর প্রোস্টাগ্ল্যান্ডিন ইফেক্ট এন্ডোক্রাইন চ্যাপ্টারে পড়ছি। কি কি আরগো কি কি করে, ইউটেরাস কন্ট্রাকশন করে, অক্সিটোসিন, যার তিনটার নাম কি, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড আর্গোমেট্রিন। অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড আর্গোমেট্রিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এন্ড F2 আলফা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন করে ভালো, এবং তাদের সেনসিটিভিটি হায়ার ডিউরিং প্রেগন্যান্সি। এরা দুই প্রেগন্যান্ট ইউটেরাস বলো, নন প্রেগন্যান্ট ইউটেরাস বলো, দুটোতেই কন্ট্রাকশন করে। আচ্ছা, ছেলেরা কিন্তু বক বক করে না, বক বক করা তো মেয়েদের কাজ, তোমরা তো গুন 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 ছেলেদের শব্দ হচ্ছে কেন, কি কথা বলছো তোমরা? আচ্ছা, তারপর হচ্ছে
অবশ্য বকব করে আমার হাজবেন্ডের যে উদাহরণ। Uterus হচ্ছে quite sensitive to prostaglandin, though not to oxytocin. যাই হোক oxytocin-এর প্রতি prostaglandin অ্যাক্টিভিটি অনেক ভালো, হ্যাঁ, এবং হোল প্রেগন্যান্সি যেটা কাজ করে, oxytocin কিন্তু হোল প্রেগন্যান্সিতে কাজ করে না। oxytocin sensitivity কখন করে? In the late pregnancy, তাই না? কত ফোল্ড করে oxytocin receptor sensitivity? 8 to 9 fold in the late pregnancy. এই কারণে oxytocin দিয়ে আমি facilitation of the labor, augmentation of labor করি, কিন্তু prostaglandin আমরা abortion এ ইউজ করি, তাই না? abortion এর জন্য কি ধরনের prostaglandin? prostaglandin misoprostol plus mifepristone antiprogesterone একসাথে ইউজ করে abortion করানো হয়। অনেক সময় সার্ভাইকাল রাইপেনিংও করা হয় prostaglandin দিয়ে, লেবার করা হয় পোস্টপার্টাম হেমোরেজ, কিন্তু মেইনলি হচ্ছে অ্যাবর্শন এবং সার্ভাইকাল রাইপেনিং। আচ্ছা, এখন প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে প্রোগ্রেশন অফ দ্য লেবার ইনিশিয়েশন, যেটা ইন্টারনাল এন্ডোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন। সেটা কি করে? আসলে আমাদের লেবারে হেল্প করে, ইউটেরাসের ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন শুরু করে প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন যদি তুমি ওই সময়ে পেইনের জন্য অ্যাসপিরিন দিয়ে দাও, তাহলে কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট হয়ে যাবে, ফলে লেবার প্রোগ্রেশন হবে না, ডিলে দ্য ইনিশিয়েশন অফ দ্য লেবার এন্ড প্রলং লেবার হবে। তাহলে এনএসএস কখন দেওয়া যাবে না? প্রেগন্যান্সিতে দাও। এই লেবার পেইনে তখন এনএসএস দেওয়া যাবে না। লেবার পেইনে আমরা কি দেই? প্যাথিডিন, তাই না? অথবা ইপিডুরাল কি দেই? অ্যানেস্থেসিয়া। ফেন্টানিল, ইপিডুরাল ফেন্টানিল লেবারের জন্য। আচ্ছা, ভিসেরাল পেইনে আমরা কি দেই আর মাস্কুলোস্কেলেটাল পেইনে কি দেই? ভিসেরাল পেইনে অপিওয়েড। একদম পিছনে দাঁড়াও তো, খাড়া খাড়া চুল। লেবার ইয়েতে কি দেই? ভিসেরাল পেইনে কি দেই? কি ধরনের অ্যানালজেসিক? হ্যাঁ, আর মাস্কুলোস্কেলেটাল পেইনে আমরা কি দিই? Abnormal uterine bleeding. Abnormal uterine bleeding. Prostaglandin. 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 ইউটেরাস ভিসেরাল পেইন এখানে আমাদের দিতে হবে কোনটা? ডিসমেনোরিয়াতে এনএসএস কাজ করবে, কারণ এই মেইনলি এই যে কন্ট্রাকশনটা হয় ইউটেরাইন, এটা প্রোস্টাগ্ল্যান্ডিন বেরিয়ে যায়, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করবে। তাহলে দেখো আমরা অনেক ধরনের ভিসেরাল পেইনে কিন্তু দেই না। একসাথে বিলিয়ারি কলিকি পেইনে অপিওয়েড দেই না, রেনাল কলিকি পেইনে অপিওয়েড দেই না। এখন একটা বলা হচ্ছে ডিসমেনোরিয়াতে অপিওয়েড দেব না। ডিসমেনোরিয়াতে আমরা যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন রিলেটেড, আমরা অ্যাসপিরিন বা আদার এনএসএস দিতে পারি, নট অপিওয়েড অ্যানালজেসিক। ব্রঙ্কাসে কি তোমরা জানো অলরেডি ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, হ্যাঁ, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। লাগবে না, সাইটোপ্রোটেক্টিভ রোল এটাও তোমরা জানো। জিআইটিতে কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন সাইটোপ্রোটেক্টিভ রোল শো করে। তার মানে কি? মিউকাস সিক্রেশন বাড়ায়, বাইকার্বনেট সিক্রেশন বাড়ায়, তারপর মিউকাল ব্লাড ফ্লো বাড়ায়। তাহলে পেপটিক আলসার ডিজিজে আমরা এনএসএইচ ইনডিউস পেপটিক আলসার ডিজিজে কি দেই? মিসোপ্রোস্টল। এনএসএইচ দিয়ে পেপটিক আলসার কেন হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন
কমে যায়, কমে গেলে কি হবে? Protection. সাইটোপ্রোটেকশন থাকে না, ফলে পেপটিক আলসার অ্যাগ্রাভেট করে, তখন আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে না, তো প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে দিই মিসোপ্রোস্টল। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন জিআরইতে সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট শো করে। এগুলো থাকবে না। কিডনিতে কি করে? ডায়াবেটিক ইফেক্ট দেখায় এবং রেনাল গাছও বাড়ায়। যেটা প্রোস্টাসাইক্লিন সেটা রেনাল গাছও বাড়ায়, থ্রম্বোসেন এটি হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে। কিডনিতে অ্যান্টি-ডায়াবেটিক ইফেক্ট বললাম অলরেডি। এনএসএইচ কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে। করলে কি হবে? এনএসএইচ দিলে তোমার কক্স ইনহিবিট হবে। করলে কি হবে? এই ডায়াবেটিক ইফেক্ট থাকবে না, লস অফ ডায়াবেটিক ইফেক্ট বাই প্রোস্টাগ্ল্যান্ডিন, ফলে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে। অনেক সময় এনএসএইচ দিলে পায়ে পানি আসে, অনেকদিন ক্রনিক এনএসএইচ ইউজ করলে পায়ে পানি আসে, বিকজ অফ ইনহিবিশন অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন, সো লস অফ ডায়াবেটিক ইফেক্ট, সো সল্ট এন্ড ওয়াটার রিটেনশন। Drug interaction with NSAIDs এবং furosemide very very important in OSCE and FISA. এবার অস্তিত্ব মনে আছে। ফুরোসেমাইডের কাজ কি? ডায়াবেটিক ইফেক্ট করা, ডায়ালিসিস করা, সল্ট এন্ড ওয়াটার বের করে দেওয়া। এদিকে NSAIDs কি করবে? সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করবে। তাহলে it blunts the effect of diabetic furosemide. NSAIDs blunts the effect of furosemide. ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ফুরোসেমাইড চ্যাপ্টারেও আছে এই ড্রাগ ইন্টারাকশনটা। সিএনএস এ পাইরোজেন প্রডিউস করে। সিএনএস এর থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা হচ্ছে পাইরোজেন ইনডিউস ফিভার, ম্যালেজ, এবং তখন অ্যাসপিরিন দিলে কি হবে? অ্যান্টিপাইরেটিক রোল, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করবে, অ্যান্টিপাইরেটিক রোল। তাহলে টেম্পারেচার বাড়ায়, পাইরোজেন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর এনএসএইচ হচ্ছে অ্যান্টিপাইরেটিক। এগুলো আর তোমাদের লাগে না। চোখে তো জানোই, চোখে হচ্ছে ল্যাটানোপ্রোস্ট, বিমানোপ্রোস্ট তোমরা পড়ছো, গ্লুকোমাতে ইউজ করা হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। গ্লুকোমা রিলিজ করে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করে? ওইভাবে চিন্তা করো, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে? গ্লুকোমা অ্যাগ্রাভেট করে, তাই না? তাহলে মানে অকুলার ইনফ্লামেশন করে, তারপরে হচ্ছে আউটফ্লোটাকে ইয়ে করে না, ফলে গ্লুকোমারও অ্যাগ্রাভেট করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষায় কিছু পারতেছে না, এইটা ধরে পাস করার চেষ্টা করি, নিজে কিছু পারতে পারে, এইটা ধরে পাস করার চেষ্টা করি। আমরা বলছি এটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে পাশের একটা স্কেল, যেটাতে কি কি আছে প্রত্যেকের জন্য নাম বলে এবং তাদের ইউজ বলে। কি কি আছে? মিসোপ্রোস্টল পেপটিক আলসার ইউজ করা হয় এবং অ্যাবর্শন উইথ নিফেপ্রিস্টন। মিসোপ্রোস্টল, নিফেপ্রিস্টন প্রিপারেশন ফর অ্যাবর্শন। ডাইনোপ্রোস্টন, ডাইনোপ্রোস্ট এটা হচ্ছে ফ্যাসিলিটেশন এন্ড অগমেন্টেশন অফ দ্য লিভার। কার্বোপ্রোস্ট পোস্টপার্টাম হেমোরেজ, মেইনলি আনসার কার্বোপ্রোস্ট আগে পোস্টপার্টাম হেমোরেজ দিতে হয়, অ্যাবর্শনটা পরে দিতে। পোস্টপার্টাম হেমোরেজে ইউজ করা হয় কার্বোপ্রোস্ট। অ্যালপ্রোস্টাটিন ইরেকটাইল ডিসফাংশন ইউজ করা হয় এবং প্যাটেন্সি অফ দ্য নিউনেটাল ডাক্তার সার্জারিওসাস ডিউরিং সার্জারি। প্যাটেন্ট রাখে, হ্যাঁ, ডাক্তার সার্জারি করছে যখন সার্জারির সময় প্যাটেন্ট থাকার দরকার হয় তখন প্যাটেন্ট রাখে। অ্যালপ্রোস্টাটিন। প্রোস্টেনল, কিপোপ্রোস্টেন হচ্ছে প্রোস্টাসাইক্লিন অ্যানালগ। প্রোস্টাসাইক্লিন হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট, তো অ্যান্টিপ্লাটিলেট হিসেবে ইউজ করা হয় প্রোস্টেনল। থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, পালমোনারি হাইপারটেনশন। গ্লুকোমাতে ইউজ করা হয় ল্যাটানোপ্রোস্ট, বিমানোপ্রোস্ট, ট্রাভোপ্রোস্ট। এই ড্রাগগুলো F2 alpha. This is very very important, prostaglandin. তাহলে আমরা ওটা করে